চট্টগ্রামে লকডাউনে পুলিশের কড়া নজরদারি, যশোরেও কার্যকর, পৌঁছে দেয়া হচ্ছে নিত্যপণ্য। রাজধানীতে লকডাউন নিয়ে এখনো দ্বিধায় প্রশাসন, রেড জোনে ছুটি বহাল, উৎকণ্ঠায় মানুষ। করোনায় আয় কমায় বাড়ি ভাড়া দিতে হিমশিম অনেকে, সপরিবারে রাজধানী ছাড়ছে মানুষ। করোনায় বেশ কার্যকর ডেক্সামেথাসন, দাবি গবেষকদের, পাওয়া যাচ্ছে দেশের বাজারেও। বিশ্বে করোনা একদিনে প্রায় দ্বিগুণ বেড়ে মৃত্যু ৬,৫০০, ভারতেই ২,০০০-এর বেশি। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। টানা ১ ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রামের উত্তর কাট্টলী ওয়ার্ডে ২১ দিনে লকডাউন শুরু হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ওয়ার্ড কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এটি। লকডাউনে কঠোর নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী। যশোরেও চলছে লকডাউন। চট্টগ্রামের মেয়র আজম নাসির জানান, লকডাউন চলাকালীন বিসিক শিল্প এলাকা বাদে পুরো ওয়ার্ডের বাইরে কেউ ঢুকতে পারবে না। একই সাথে জরুরি যৌক্তিক কারণ ছাড়া কেউ বের হতে পারবে না বলেও জানান তিনি। লকডাউন শুরুর পর সেনাবাহিনীর সদস্যরা কাট্টলীর বেশ কিছু এলাকায় মাইকিং সহ নানা প্রচারণা চালায়। জরুরি সব ধরনের সাহায্যের জন্য চালু করা হয়েছে ৫টি হটলাইন। যে কেউ হটলাইনে কল করলে পাবেন চাহিদা মতো সেবা। ওষুধ, নিত্য প্রয়োজনীয় পণ্য নির্ধারিত মূল্যে পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে। জরুরি সেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে ২টি অ্যাম্বুলেন্স। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর বেশ কয়েকটি টিমের টহল ও নানা সেবা দেওয়ার কথা জানান মেয়র। এদিকে যশোরের রেড জোন এলাকায় গত রাত থেকে লকডাউন কার্যকর হয়েছে। রেড জোন এলাকাগুলো হলো ৬ পৌরসভার ১১টি ওয়ার্ড এবং ৩ উপজেলার ৬টি ইউনিয়ন। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি টহল দিতে। লকডাউন এলাকার মধ্যে এখানে আমাদের যে ঔষধ ফার্মেসি, ঔষধের দোকানগুলো এগুলো খোলা থাকবে। আর তারপরে এখানে আমরা চেষ্টা করব মানুষ যাতে ঘর থেকে বের হয়ে দোকানে আসতে না হয়। এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ ভলান্টিয়ার থাকবে এবং ভলান্টিয়ার এখানে আমাদের যে হটলাইন আছে 5টা, এগুলো সবার কাছে জানিয়ে দেওয়া হচ্ছে অলরেডি, আরও জানিয়ে দেওয়া হবে। প্রতিদিন মাইকিং চলবে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান, মধ্যরাত থেকে তো আসলে লকডাউন কার্যকর হয়েছে, কি পরিস্থিতি দেখছেন কাট্টলী ওয়ার্ডে? আর খাদ্য, চিকিৎসা সেবা এসব বিষয় নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা শুরুতে বলে রাখি যে গতকাল রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রামের উত্তর কাট্টলী ওয়ার্ডে লকডাউন কার্যকর করা হয়েছে। আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন, সেনাবাহিনী কর্মকর্তা এবং এখানকার এলাকার যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, পাড়া মহল্লার যে সমস্ত সর্দার রয়েছে, সবাই মিলে আসলে সেই কার্যক্রমটি শুরু করছেন। আমরা সকাল থেকে যেটি দেখছি সেটি হচ্ছে আসলে চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং সেই কারণে এই এলাকার লকডাউন পরিস্থিতি সেটি আসলে ঠিক এটার যে কী পরিণতি সেটি এই মুহূর্তে বোঝানো যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে অংশ, যেই সমস্ত সেই অংশে উত্তর কাট্টলী ওয়ার্ডে প্রবেশ করার যে সমস্ত পথগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে বাঁশসহ নানাভাবে সে প্রবেশ পথগুলো বেঁধে রাখা হয়েছে। কিন্তু আমরা দেখেছি আসলে সেখানে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কে আমরা দেখিনি এবং সঙ্গত কারণ আমরা দেখেছি এই বাঁশের ফাঁক দিয়েও লোকজন আসলে তারা আসা যাওয়া করছে এবং তাদেরকে তদারকি করার জন্য এলাকার কোনো প্রতিনিধি আমরা দেখিনি, কোনো স্বেচ্ছাসেবক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো প্রতিনিধিকে আমরা সেখানে দেখিনি। এখন আমরা উত্তর কাট্টলী এলাকার একটু ভেতরে এসেছি। আপনি যদি ঠিক দেখেন এখন পর্যন্ত আসলে এখানে শুনশান নীরবতা, যেহেতু বৃষ্টি হচ্ছে এবং লকডাউনের বিষয়টি মোটামুটি সবাই জানে। সঙ্গত কারণে খুব বেশি মানুষজন এখনও পর্যন্ত বেরোচ্ছেন না। দু একজন উৎসুক জনতা তারা আসলে লকডাউনের যে পরিস্থিতি সেটি আসলে কতটা কার্যকর হয়েছে এবং সেটি কেমন সেটি দেখার জন্য বেরোচ্ছেন। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো
সদস্য আমরা দেখিনি। আর খাদ্য এবং অন্য অন্য ওষুধপত্রের যে কথাটি বলছেন সেটি হচ্ছে আসলে গতকালকে জানানো হয়েছিল এখানে বেশ কয়েকটি হটলাইন চালু করা হয়েছে। সেই হটলাইনগুলোতে আসলে এলাকাবাসী যদি মোবাইল করেন তাহলে আসলে প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য সেটি তাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু কোনোভাবেই তারা আসলে অপ্রয়োজনীয় কাজে বাসা থেকে বেরোবেন এটা আসলে প্রশাসন কোনোভাবে বরদাস্ত করবে না। এখনও পর্যন্ত সেই নীতিতেই তারা আছেন। আমরা বেলা বাড়ার পর হয়তো আসলে লকডাউন কতটা কার্যকর হয়েছে সেটি আমরা দেখাতে পারবো। এখন পর্যন্ত চট্টগ্রামের উত্তর কাটলি যে লকডাউন পরিস্থিতি তার সর্বশেষ আমার কাছে এটুকুই আছে। আমরা একটি বিষয় বলে রাখি যে চট্টগ্রামে আরও 10টি এলাকাকে ইতিমধ্যে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতকালকে সিটি মেয়র বলেছিলেন যে এই উত্তর কাটলির পর সেই এলাকাগুলোকে পর্যায়ক্রমে আসলে লকডাউনের আওতায় আনা হবে এবং সে তার মধ্য দিয়ে তার ধারণা করছেন যে চট্টগ্রামে করোনা যে পরিস্থিতি সেটিকে তারা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন। এ হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ খবরাখবর। আহসান রিটন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। রেড জোন এলাকা চিহ্নিত না হলেও সেখানে সাধারণ ছুটি ঘোষণা করায় মানুষের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। রেড জোনের মধ্যে কতটুকু এলাকা লকডাউন করা হবে তা নিয়েও রয়েছে সংশয়। ঢাকা দক্ষিণের মেয়র বলছেন রেড জোন হিসেবে প্রস্তাবিত সব এলাকায় লকডাউন সম্ভব নয়। আর উত্তরের মেয়র বলছেন এখন পর্যন্ত তারা ম্যাপই পাননি। করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকার ৪৫ এলাকাকে রেড জোন এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে লকডাউন কার্যকর করার প্রয়োজনীয় প্রস্তুতি না নিয়েই সোমবার রেড জোন এলাকায় সাধারণ ছুটির আদেশ দেন মন্ত্রিপরিষদ বিভাগ। লকডাউনের বিভিন্ন বিষয় এখনো পরিষ্কার নয়। এ নিয়ে দ্বিধায় 2 সিটির রেড জোন চিহ্নিত এলাকার বাসিন্দারা। রেড জোন কি এগুলো আমরা কিছুই জানি না, সরকার নির্দিষ্ট করে বলা উচিত, জানানো উচিত জনগণকে। আর এর যে কাজকর্ম বা পরিধি কী হবে সে বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা দেওয়া উচিত জনগণকে। আমি শুনছি যে তেজগাঁ রেড জোন, বাট কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই যে কবে থেকে রেড জোন হচ্ছে এবং কবে থেকে লকডাউন হচ্ছে। রেড জোন গ্রিন জোন এটা নিয়ে পাবলিক আমরা যারা সাধারণ জনগণ এই বিষয়ে আমরা কোনো পরিষ্কার কোনো ধারণা নেই। আমরা যে আসবো এই কনফার্মেশনটা কীভাবে পাবো, এটা যদি একটা সরকার সুনির্দিষ্ট নীতিমালা করে দিত তাহলে আমরা হয়তো বা সেটা আমাদের এমনি প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে ব্যাংক থেকে, বাট এটা গভর্নমেন্ট থেকে যদি নাকি সরাসরি কিছু করা হতো তাহলে হয়তো আমাদের জন্য কমফোর্টেবল হতো। রেড জোন চিহ্নিত করা বাস্তবসম্মত হয়নি বলছেন দক্ষিণের মেয়র। তবে 2 মেয়রই বলছেন 2 থেকে 3 দিনের মধ্যেই লকডাউন কার্যকরের সব প্রস্তুতি শেষ করা সম্ভব। ইতিমধ্যে আমি স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে। আমি তাদেরকে বলেছি ঢাকা উত্তরের কোন অংশ, মিরপুরের কোন অংশ, মোহাম্মদপুরের কোন অংশ, কতটুকু জায়গায় আমাকে রেড জোনিং করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে, লকডাউন করতে হবে, এটির আমি সুনির্দিষ্ট ম্যাপ তাদের থেকে চেয়েছি। তো সেই এলাকাগুলো এত বড় এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে, আমরা কথা বলেছি, তারাও বিষয়টা অনুধাবন করেছে যারা এখতিয়ারবান কর্তৃপক্ষ। সুতরাং সেই ওয়ার্ডে সব জায়গাটা করাটাও এটা বাস্তব ভিত্তিক নয়। তারা আমাদেরকে বলেছে আগামী 2-3 দিন তাদের লাগবে একদম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এলাকাটা নিশ্চিত করা। যেদিন আমরা তাদের থেকে এলাকা চিহ্নিতটা পাবো তারপরে আমাদের অন্ততপক্ষে 48 থেকে 72 ঘন্টা লাগবে এটাকে বাস্তবায়নে যেতে। আর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বলছেন সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর সহ বাকিদের প্রস্তুতির শেষে আরও 3 থেকে 5 দিন পরে লকডাউন কার্যকর করা হবে। আমাদের এখানকার মেয়র যারা আছেন তারা উদ্যোগগুলো গ্রহণ করবেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের আপনার অনুমতি নিয়ে সমস্ত প্রস্তুতি কমপ্লিট করে তারা কিন্তু ঘোষণা দেবে। ঘোষণা দেওয়ার 3 থেকে 4 দিন পর অথবা 5 দিন পর সেটা কিন্তু বাস্তবায়ন শুরু করবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ছোট ছোট এলাকায় লকডাউন করা হবে, তবে এখনো প্রক্রিয়াধীন ম্যাপিং এর কাজ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে রাজধানী তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, রেড জোন নিয়ে আসলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? লকডাউনের কোনো ধরনের প্রস্তুতি কি প্রশাসনের কাছ থেকে পেয়েছেন কিনা? দেখুন, গত রোববার কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক আছেন তিনি একটি স্বাক্ষরিত একটি কার্য বিবরণীতে আমরা জানতে পেরেছিলাম ঢাকার উত্তর এবং দক্ষিণ মিলে মোট 45টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন যে সমস্ত কিছু ম্যাপিং থেকে শুরু করে সমস্ত পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পরেও কিন্তু সেটা বাস্তবায়ন করতে 3 থেকে 5 দিন সময় লাগবে। আমি যদি এই এলাকার চিত্রটি দেখাতে বলি যে এই যে 5 দিন সময় লাগবে তার মানে পুরোপুরি এই লকডাউন
লকডাউন কার্যকর করতে কিন্তু আরও প্রত্যেকটি এলাকায় 3 থেকে 5 দিন সময় লাগবে, এমনটি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের বক্তব্যে স্পষ্ট করে বোঝা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যেই জায়গাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যেহেতু কিছুদিন আগে থেকেই রোববার থেকে মোটামুটি গণমাধ্যমে প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে লকডাউন দেওয়া হবে বা রেড জোন চিহ্নিত করা হয়েছে। আমরা জানি যে যেদিন পূর্ব রাজাবাজারকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে ঠিক সেদিন রাত 12টা থেকেই কিন্তু পূর্ব রাজাবাজারকে আসলে লকডাউন করা হয়েছিল। তো সেই জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে এমন একটি জায়গা তৈরি হয়েছিল, তারা মনে করেছিলেন যেই 45টি এলাকাকে আসলে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই 45টি এলাকাকেই লকডাউন করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন বা যারা ব্যবসায়ী আছেন তারা আসলে তাদের বিষয়ে কী ধরনের নির্দেশনা থাকবে সেটি নিয়ে কিন্তু তারা বেশ দ্বিধার মধ্যে ছিলেন। তো সেই জায়গাটিও কিন্তু গত কয়েকদিনে ঢাকার যে 2জন মেয়র রয়েছেন তিনি, জনপ্রশাসন মন্ত্রী থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে খুব ছোট ছোট এলাকা, ছোট ছোট পাড়া মহল্লা, ছোট ছোট গলিকে আসলে লকডাউন করা হবে। যেই এলাকাতে যতজন মানুষ বা যে গলিতে সবচেয়ে বেশি সংক্রমিত ব্যক্তি রয়েছে সেই এলাকাটিকেই লকডাউন করা হবে এবং বন্ধ করে দেওয়া হবে এবং সেই জায়গায় যারা চাকরিজীবী আছেন তাদেরকে কিন্তু সাধারণ ছুটির আওতায় আনা হবে। এমন সিদ্ধান্ত আসলেও চূড়ান্তভাবে কিন্তু এখনো কোনো কিছু তৈরি করা সম্ভব হয়নি এবং এখনো পর্যন্ত কিন্তু একটি সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি যে কবে নাগাদ এই যে লকডাউন প্রক্রিয়া সেটি শুরু হবে। যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু বলছেন এই যে কালক্ষেপণ হচ্ছে, এই যে সময়টি বাড়া হচ্ছে এটি কিন্তু করোনা সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে একটি ভূমিকা রাখছে। কারণ এখনও যেহেতু রেড জোন এলাকা চিহ্নিত করা যায়নি এবং বন্ধ করে দেওয়া যায়নি, তো যারা আসলে সংক্রমিত আছেন তাদের দ্বারা আরও সংক্রমিত হতে পারে এরকম কিন্তু একটি আশঙ্কা রয়েছে। তারা কিন্তু বারবারই বলছেন যতটা দ্রুততার সঙ্গে সম্ভব লকডাউন করে ছোট ছোট এলাকাকে করে হলেও লকডাউনটা বাস্তবায়ন করতে হবে এবং পূর্ব রাজাবাজারে যতটা কঠোরতা অবলম্বন করা হচ্ছে ঠিক একই রকমভাবে এই কঠোরতা কিন্তু তাদের মধ্যে আসলে আনতে হবে। তো এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যেও একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং সরকারের মধ্যে কিছুটা সমন্বয়হীনতা রয়েছে, এমনটি কিন্তু অন্তত গত 2 থেকে 3 দিনের বিভিন্ন কার্যক্রমে আমাদের কাছে মনে হচ্ছে এবং বিশেষজ্ঞরা ঠিক তেমনটি বলছেন। খালেদ রায়হান লকডাউনের পরিস্থিতি জানাচ্ছিলেন তেজগাঁও থেকে। গাজীপুরে স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনতার কারণে বাড়ছে করোনা সংক্রমণ। অন্যদিকে ভোগান্তির ভয়ে নমুনা পরীক্ষা অনাগ্রহী অনেকেই। জেলায় পর্যন্ত আক্রান্ত 2362 জন আর মারা গেছেন 28 জন। দেশে করোনা শনাক্তের 25 দিন পর এপ্রিলে গাজীপুরে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরে করোনা আক্রান্ত শ্রমিক তথ্য গোপন করে কাজ করায় সংক্রমিত হয় আরও অনেকে। মাঝে কারখানা বন্ধ ও চালু সিদ্ধান্তহীনতায় বিভিন্ন জেলায় শ্রমিকদের আসা যাওয়া বাড়ে। এতে এপ্রিলের শেষ সপ্তাহেই জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছায় 322 জনে। বর্তমানে জেলার 2টি হাসপাতালে নমুনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তবে কিট সংকট সহ নমুনা সংগ্রহের সীমাবদ্ধতার সাথে যোগ হয়েছে করোনা পরীক্ষায় সাধারণ মানুষের অনীহা। প্রতিদিনে আসলে বলে তারা কিট নাই, সিরিয়াল লেখারাই কয় সিরিয়ালে যাও, সিরিয়াল লেখারাইলে পরে এরিয়ার কিট পাওয়া যায় না। ওনারা বলে প্রতিদিন 100 কিট 100 লোকেরই করব, কিন্তু ওনারা 30 জুন 20 জুন এরকম করে আমাদেরকে বিদায় করে দেয়। লাইন ধরে সারাদিন কষ্ট করে এখানে রোদের মধ্যে যাওয়ার পরে কিট থাকে না। সংশ্লিষ্টরা বলছেন শ্রমিকদের অসচেতনভাবে ঘোরাঘুরি সহ সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বাড়াচ্ছে সংক্রমণ। না মানতে পারার কারণেই তো কোভিড রোগী বাড়ছে। এটা গাজীপুরে যেমন হচ্ছে, নারায়ণগঞ্জে যেমন হচ্ছে, যেখানেই আপনার কোভিড রোগী নতুন হচ্ছে তারা তো অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে পারছে না। সাধারণ মানুষ এবং সবাই এটা বাহিরে চলাফেরা করছে। আমরা প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করেছি আপনারা আপনাদের কাজ করেন কিন্তু সবার থেকে দূরত্বটা বজায় চলেন এবং যাদেরকে অসুস্থ বোধ আছে তারা যেন বাসায় বসে নিজের রুমে খাওয়া দাওয়া এবং সবকিছু নিজে যেন সেপারেটভাবে করেন। সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জোনভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আমরা একটা জোনিং করে দেখছি যে কোন এলাকায় সংক্রমণ বেশি, সেখানে আমরা মানুষের চলাচলকে আর একটু কীভাবে সীমিত করা যায় এবং এই রোগের প্রাদুর্ভাব কীভাবে আর কমিয়ে আনা যায় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। এরই মধ্যে জেলার কালীগঞ্জ পৌরসভার 3 ওয়ার্ডকে রেড জোন ও কাপাসিয়ার 7টি গ্রামকে গ্রিন জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। গাজীপুরে আসলে সংক্রমণ আর মৃত্যুর হারও বাড়ছে দিন দিন। আসলে এই পরিস্থিতি সবশেষ কি কারণ নির্ধারণ করছেন, প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, এই বিষয়গুলো জানাবেন। প্রশাসনের
সতর্কতার বিষয়টি যদি বলি যে এই গাজীপুরের সর্বশেষ 2362 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে 28 জন। এরপরে কিন্তু যে রেড জোনের এবং ইয়েলো জোনের বিভক্তির বিষয়টি আসে এবং প্রশাসন সেই দিকেই এখন এগোচ্ছে। আমি গতকাল গাজীপুর জেলা প্রশাসক SM তরিকুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে ইতিমধ্যে এই অঞ্চলকে রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোনের আওতায় তারা ব্যবস্থা নিয়েছেন এবং সেখানে কিভাবে লকডাউন হবে, কিভাবে মানুষের চলাচলকে সীমিত করা যায় এবং এইগুলো বাস্তবায়নের জন্য তারা কিন্তু দফায় দফায় ইতিমধ্যে তারা বৈঠক করছেন এবং জেলা প্রশাসক দেখতে বলছেন যে এটি একটি বড় কাজ এবং লকডাউন বাস্তবায়ন এখন তাদের জন্য চ্যালেঞ্জ। সে কারণে কিছুটা সময় লাগলেও তারা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন এবং আমি গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলছিলাম। তিনি গাজীপুর সিটি অঞ্চল যেটি রয়েছে সেখানে কিন্তু লকডাউনের বিষয়টি নিয়ে আলোচনা করে যাচ্ছেন। বিভিন্ন এখানে যারা স্বাস্থ্য বিভাগ রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছে, তাদের সঙ্গে তারা কথা বলে যাচ্ছেন এবং এখানে যারা স্থানীয় প্রতিনিধি রয়েছেন, মন্ত্রী এমপি রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলে একটি সর্বসম্মতভাবে যেটি বাস্তবায়নযোগ্য এরকম একটি লকডাউন তিনিও চাচ্ছেন। তবে আমি যেটি লক্ষ্য করেছি এই জেলায় যে মানুষের মধ্যে যে করোনা নিয়ে সংক্রমণ বা করোনা নিয়ে যে ভাবনা সেটি কিন্তু আসলে সচেতনতার অভাব এখানে অনেকটা রয়েছে এবং মানুষ কিন্তু এখনো যাচ্ছেতাই ভাবে চলাচল করছে বিভিন্ন ভাবে এবং যারা পোশাক শ্রমিক রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি আসলে আমলে নিচ্ছে না। তারা যখন একসঙ্গে কারখানায় প্রবেশ করছেন এবং বাইরে যাচ্ছেন তাদের ভিতরে কিন্তু যে সামাজিক দূরত্ব সেটি থাকছে না, ফলে এই আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে এবং এরই মধ্যে শিল্প, পুলিশ সহ বিভিন্ন সেক্টরের মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছে। তবে জেলা প্রশাসক যেটি বলছেন যে সামাজিক দূরত্ব এবং যে স্বাস্থ্যবিধি সেটি নিষেধ করার জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে কালীগঞ্জ পৌরসভা 3টি ওয়ার্ডকে তারা লকডাউন করে সেখানে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কাজ করছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে, মামলাও দেওয়া হয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আবুল হাসান জানাচ্ছিলেন গাজীপুর থেকে। করোনাকালে কেউ হারিয়েছেন কাজ, কারো বা কমেছে আয়। এই অবস্থায় বাড়ি ভাড়া বিশাল একটা চাপ। আয় ব্যয় তাল মিলিয়ে বাড়ি ভাড়া দিতে না পেরে অনেকে পরিবার সহ রাজধানী ছেড়ে ফিরেছেন গ্রামে, আর অনেকে অভিজাত এলাকা ছেড়ে চলে যাচ্ছেন অপেক্ষাকৃত কম ভাড়ার এলাকায়। ভাড়াটিয়ার অভাবে বাড়ি ভাড়া কমিয়ে দিতে বাধ্য হয়েছেন অনেক বাড়ির মালিক। ভাড়া না হওয়ায় খালি পড়ে আছে নতুন ফ্ল্যাট। জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে ঢাকায় এসে বেশিরভাগ মানুষই ভাড়া বাড়িতে থাকেন। করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে বদলে গেছে তাদের জীবনধারা। দোকানপাট, অফিস আদালত, স্কুল কলেজ, যানবাহন, উৎসব আনন্দ সব বন্ধ। সেই সাথে আটকে গেছে বহু মানুষের উপার্জন। বেকার হয়ে পড়েছেন দিনমজুর, পোশাক শ্রমিক, বিভিন্ন ব্যবসায়ী, গৃহকর্মী সহ আরও অনেকে। অথচ উল্টো দিকে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। আছে মাস শেষে বাড়ি ভাড়া। আয় না থাকায় তাদের জন্য বাড়ি ভাড়া হয়ে উঠেছে বিশাল চাপ। বাসা ভাড়া দিতে হবে, খাওয়ার ব্যাপারটা না হয় ম্যানেজ করা যায় ছোট ছোট করে। বাসা ভাড়া সেইভাবে বাড়িওয়ালারা ওইভাবে কনসিডার করছে না। রামপুরার মহানগর প্রজেক্ট, বাড্ডা, মগবাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি সহ রাজধানীর সব আবাসিক এলাকায় এখন অনেক বাসার সামনেই চোখে পড়ে টুলেট লেখা বোর্ড। অনেক বাড়িওয়ালা বলছেন মার্চ মাস থেকেই বাড়ি ভাড়া পাচ্ছেন না। সাধারণ ছুটি শুরুর পর অনেক ভাড়াটিয়াই গ্রামে গিয়ে আর ফেরেননি। আমরা তাদেরকে কোনো জোরপূর্বক রাখতে চাচ্ছি না, তারা নিজেরাই স্বেচ্ছায় চলে যাচ্ছে বাসা ছেড়ে, তাদের সামর্থ্যের মধ্যে থাকতেছে না। নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণ শেষ হলেও করোনার কারণে মিলছে না ভাড়াটিয়া। যত তাড়াতাড়ি ফ্ল্যাট হ্যান্ড ওভার করতে পারে আমাদের কোম্পানির জন্য ভালো। এখন এগুলো হ্যান্ড ওভারও করা যাচ্ছে না, লেবার নেই, কাজ করার জন্য লোক নেই। বাড়িওয়ালাদের দাবি অনেকে বাড়ি করেছেন ব্যাংক ঋণ নিয়ে। এ সময় হোল্ডিং ট্যাক্স মওকুফ করার দাবি অনেক বাড়ির মালিকের। 25,000 টাকা আমার বিল আসছে, আর যারা ভাড়াটিয়া তাদের প্রতি মাসে 1,000, 1,200, সেখানে ওদের 3,800 পর্যন্ত বিল আসছে। 3,000 বিল আসছে, 2,800 বিল আসছে। আমি ওদেরকে কখনো এই বিলটা সাপোর্ট করিনি। কিভাবে করবো? ওরা দিবে, ওরা ভাড়াই তো দিতে পারে, ওরা বেতন পাচ্ছে না। রাজধানীতে যারা থাকেন তাদের 2/3 বাস ভাড়া বাড়িতে। করোনা ভাইরাসের কারণে কিউবা, উগান্ডায় বাসা ভাড়া শতভাগ মওকুফ করা হয়েছে। তবে ঢাকায় অনেক বাড়ির মালিকেরই আয়ের একমাত্র উৎস বাড়ি ভাড়া। সেই লক্ষ্য রেখেও করোনার কারণে বাড়ি ভাড়ার যৌক্তিক করা এবং তা আদায়ে সুবিধা অসুবিধা দেখার দাবি ভাড়াটিয়াদের।
শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত ও শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে আগ পর্যন্ত 24 ঘন্টায় করোনা 53 জনের মৃত্যু ঘটেছে। শনাক্ত হয়েছে ৩,৮৬২ জনের। এ নিয়ে মোট প্রাণহানি ১,২৬২ জন ও শনাক্ত ৯৪,৪৮১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। রেড জোন লকডাউন নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 53 জন মারা গেছেন। মঙ্গলবার দুপুরের আগ পর্যন্ত 24 ঘন্টায় ১৭,২১৪ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩,৮৬২ জন। এ নিয়ে সারা দেশে মোট আক্রান্ত ৯৪,৪৮১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্ত 22.44%। মৃতদের মধ্যে ৪৭ জন পুরুষ, ৬ জন নারী। বয়স বিভাজনে ১১ থেকে ২০ বছর ১ জন, ২১ থেকে ৩০ বছর ৩ জন, ৩১ থেকে ৪০ বছর ২ জন, ৪১ থেকে ৫০ ৯ জন, ৫১ থেকে ৬০ ১৯ জন, ৬১ থেকে ৭০ ১০ জন, ৭১ থেকে ৮০ ৮ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। হাসপাতালে মারা গেছেন ৩৪ জন, বাড়িতে ১৮ জন। এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,২৩৭ জন। এ নিয়ে মোট সুস্থ ৩৬,২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮.৩৮%। ২৪ ঘন্টায় নতুন করে আইসোলেশনে ৬৩৫ জন, ২৪ ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৩৫৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে ১৬,৪৭৯ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬,১৭৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০,৩০২ জন। করোনা সতর্কতা অনুসরণ করে চললে সংক্রমণ এড়ানো সম্ভব বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী আহাদ মোহাম্মদ সাইদ হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। উনার শ্বাসকষ্ট নেই, তবে জ্বর ও কাশি রয়েছে। মৌলভীবাজার থেকে ৬ বার এমপি নির্বাচিত হন উপাধ্যক্ষ আব্দুল শহীদ। এদিকে গণফোরাম থেকে নির্বাচিত সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার শ্বাসকষ্ট অনুভব করায় তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। মানসিক এবং শারীরিকভাবে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী কয়েস মিয়া। কোভিড-১৯ মুমূর্ষু রোগীর চিকিৎসা অল্প খরচেই সম্ভব, এমন দাবি করছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে তারা জানিয়েছে, ডেক্সটামেথাসোন ওষুধ প্রয়োগ করে ভেন্টিলেশনে থাকা রোগীও সুস্থ হচ্ছে। সুখবর হলো, বাংলাদেশে বেক্সিমকো ফার্মা সহযোগী প্রতিষ্ঠান নুভিস্তা ফার্মা সহ আরও কয়েকটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা তৈরি করে এই ওষুধ। পশ্চিমা বিশ্বে করোনার ভয়াবহতা কমে এলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এ অবস্থায় অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ২,০০০ করোনা রোগীর দেহে ডেক্সামেথাসোন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে সুফল মিলেছে। তাদের দাবি, করোনা মহামারীর শুরুতে এই ওষুধের কার্যকারিতা জানা গেলে যুক্তরাজ্যে অন্তত ৫,০০০ মানুষের মৃত্যু ঠেকানো যেত। গবেষকরা জানিয়েছেন, ভেন্টিলেটর দরকার এমন ৮ জন কোভিড-১৯ রোগীর মধ্যে একজনের জীবন বাঁচাতে পারে ডেক্সামেথাসোন। চিকিৎসকরা জানান, রোগীর শ্বাসকষ্ট দূর করতে এই জেনেরিকের ট্যাবলেট কিংবা ইনজেকশন বেশ উপকারী। ট্রায়ালটির নাম ছিল রিকভারি ট্রায়াল। সেই রিকভারি এটা একটা লার্জ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, যেখানে সর্বাধিক রোগীদেরকে নিয়ে একটি গবেষণা করা হয়েছে। প্রায় ২,১০৪ জন পেশেন্টকে এনরোল করেছে এবং ইংল্যান্ডের NHS এর প্রায় ১৭৫টি হাসপাতালে এই ট্রায়াল চালানো হয়েছে। কোভিড-১৯ ইনফেকশনে যে তীব্র প্রদাহের তৈরি হয় এবং যার কারণে আমাদের শ্বাসযন্ত্র অকেজু হয়ে যায়, সেই তীব্র প্রদাহকে নিয়ন্ত্রণ করার জন্য ডেক্সামেথাসোন কার্যকরী হবে, এটাই স্বাভাবিক। জেনেরিক নাম ডেক্সামেথাসোন হলেও বাংলাদেশের নুভিস্তা ফার্মা রোক্সাডেক্স নামে এই ইনজেকশন তৈরি করছে, যার একটি ডোজের দাম মাত্র ২৯ টাকা। আর একই জেনেরিকের একটি ওরাডেক্সন ট্যাবলেটের দাম মাত্র ১ টাকা ১৫ পয়সা। নুভিস্তা ফার্মার এমডি জানিয়েছেন, ওষুধের পর্যাপ্ত কাঁচামাল মজুত রয়েছে।
উৎপাদনে কোনো ঘাটতি দেখা দেবে না। দেশের করোনা চিকিৎসার জাতীয় নির্দেশিকায়ও এসব ওষুধের নাম অন্তর্ভুক্ত রয়েছে। করোনার জন্য হয়তো এখন ব্যবহার হচ্ছে, আমরা বিভিন্ন রোগে ব্যবহার, অনেক রোগ আছে এগুলোতে আমরা এই ওষুধ ব্যবহার করি। এটাতে ইমার্জেন্সি ড্রাগ আসলে, যেমন ধরেন এটা তো লাইফ সেভিং ড্রাগও বলে এটাকে, কিন্তু লাইফ সেভিং এর জন্য আমরা কিন্তু ব্যবহার করি রোগীর জন্য। রক্সাডেক্স এটা ভালো কোয়ালিটি, তো ভালো, এটার নাম রক্সাডেক্স নামে ইনজেকশন পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়। এটা অনেকদিন পুরোনো আগে অর্গানন তৈরি করতে হয়, নোভিস্টাইড তৈরি করে, এবং অন্যান্য কোম্পানিরও কিন্তু এই মেডিসিন রয়ে গেছে। তবে চিকিৎসকরা জানালেন কোভিড-19 মুমূর্ষু রোগীদের 10 দিন ডেক্সামেথাসোন দিতে হবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা নেই তাদের এই ওষুধ দিয়ে লাভ নেই। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রেড জোনে লকডাউন কার্যকর হবে এমন শঙ্কায় অনেকে খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বেশি পরিমাণে কিনে রাখছেন। রাজধানীর কাঁচাবাজার সহ ফুটপাত, মুদি দোকান, বিভিন্ন সুপার শপের আউটলেটে কয়েকদিন ধরেই বেড়েছে ক্রেতাদের ভিড়। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বাসাবো থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, রেড জোন এলাকায় আসলে কাঁচাবাজার সহ ফুটপাত বা মুদি দোকানের পরিস্থিতি কি এই মুহূর্তে দেখছেন, আর লকডাউনের বিষয়ে কি বলছে সাধারণ মানুষ? দেখুন, আমরা যেমনটি জানি যে আসলে রাজধানীর বাসাবো করোনা আক্রান্তের দিক থেকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এটিকে লকডাউন করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালকেও যেমন মেয়র বলেছেন যে সিদ্ধান্ত পেলে বা ম্যাপ পেলে আসলে 48 থেকে 72 ঘন্টার মতো লকডাউন করা হবে। এমন একটি সময় কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, তারা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সেগুলো কিনে রাখছেন। আমরা এই মুহূর্তে আছি বাসাবোর একটি সুপার স্বপ্নে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে সাধারণ মানুষের ভিড় এখন সকালবেলা, যেহেতু কিছুক্ষণ আগেই খুলেছে, খুব বেশি ভিড় না থাকলেও এই মেগা সুপার শপের দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য সাধারণ সময়ের চেয়ে কিছুটা হলেও ভিড় বেড়েছে। তবে এটাও ঠিক, যখন প্রথম সাধারণ ছুটি ঘোষণা করা হয় তখন যে পরিমাণ ভিড় ছিল এখন কিন্তু ভিড়টা সেরকম নেই। তবে আমরা এখানে যারা এসেছেন বা এখন পর্যন্ত আসলে যাদের পেয়েছি ক্রেতা হিসেবে, তাদের সাথে আমরা যখন কথা বলেছি বা জানতে চেয়েছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সাধারণত যেহেতু লকডাউনের একটি প্রক্রিয়াধীন আছে এবং লকডাউন হতে পারে, সেক্ষেত্রে তারা মনে করছেন যেহেতু 14 থেকে 21 দিনের লকডাউনে যাবে, সেই ক্ষেত্রে তারা চাচ্ছেন যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেগুলো কিনে রাখতে আগেভাগেই। কেননা যেহেতু লকডাউন, যদি আমরা যে জায়গাটাতে আছি এই রোডটিও যদি লকডাউনের আওতায় পড়ে তাহলে কিন্তু এখানের যে বাজার বা সুপার শপ এগুলোও কিন্তু বন্ধ থাকবে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটি ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে যে তারা চাইছেন যেন প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয় সেগুলো কিনে রাখতে। এমন একটি অবস্থায় সাধারণ মানুষের সাথেও কথা বলে জানা যাচ্ছে, এমনটি আপনি জানেন যে ঢাকা সিটিতেই কিন্তু মোট যে করোনা রোগী রয়েছে তার মধ্যে ঢাকা সিটিতে এর সংখ্যা শতাংশের দিক থেকে প্রায় 46% বেশি। তো এমন একটা অবস্থা, লকডাউনের যে পরিকল্পনা রয়েছে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের চাপটা বাজার বা বিপণী বিতানগুলোতে অনেকটাই বেড়েছে। বনি ইবনে কামাল জানাচ্ছিলেন বাসাবো থেকে। প্রশিক্ষিত টেকনোলজি ছাড়াই লক্ষ্মীপুরে চলছে করোনা পরীক্ষা নমুনা সংগ্রহের কাজ। লোকবল সংকট থাকায় টিকাদান কর্মসূচির লোক দিয়ে এই কাজ করাতে বাধ্য হচ্ছে স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন বলছেন, বারবার মেডিকেল টেকনোলজিস্টের আবেদন করেও পাওয়া যায়নি, তাই বেসরকারিভাবে কয়েকজনকে দিয়ে কাজ করানো হচ্ছে। লক্ষ্মীপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। 16 জুন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয় 4500-এর বেশি। এর মধ্যে শনাক্ত হয়েছে 448 জনের। নমুনা সংগ্রহ করা হয় লক্ষ্মীপুর সদর হাসপাতালে, তবে বাড়ি বাড়ি গিয়েই সংগ্রহ করা হয় বেশিরভাগ নমুনা। আর এই কাজ করতে হচ্ছে মাত্র 3 জন টেকনোলজিস্ট দিয়ে। সদর হাসপাতালে টেকনোলজিস্টের 14টি পদ থাকলেও 11টি খালি দীর্ঘদিন, ফলে নমুনা সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে। আবার ঠিক সময়ে নমুনা দিতে না পারায় বাড়ছে করোনার ঝুঁকি। যারা সাধারণ রোগী আছেন এবং জনগণ আছেন তারা হয়রানির শিকার হচ্ছেন, সেই জন্য অনেকেই করোনার স্যাম্পল দিতেই আসেন না। প্রতিদিনের রোগীর সংখ্যা বাড়তেছে, ভয়াবহ অবস্থার দিকে যাইতেছে। যত তাড়াতাড়ি পারেন এটারে মানে জনবল বাড়ান ও টেস্ট সমগান আরো দেন, এটা হলো আমাদের দাবি। এই অবস্থায় সাধারণ স্বাস্থ্যকর্মী ও কয়েকজন বেসরকারি টেকনোলজিস্ট যাদের এই কাজে কোনো প্রশিক্ষণ নেই তাদের পাঠানো হচ্ছে নমুনা সংগ্রহে। ফলে পরীক্ষার রিপোর্ট স্বস্তি দিচ্ছে না রোগীদের। সিভিল সার্জন বলছেন, বারবার মেডিকেল টেকনোলজিস্টের আবেদন করেও পাওয়া যায়নি।
তাই বিকল্প উপায় হিসেবে বেসরকারিভাবে কয়েকজনকে দিয়ে কাজ করানো হচ্ছে। আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা করছি যে বেসরকারি যে সকল ক্লিনিক আছে সেই সব ক্লিনিক থেকে আমরা টেকনোলজিকে ভাড়া করছি এবং তাদেরকে রিকোয়েস্ট করে তাদেরকে কাজ করাচ্ছি। যত তাড়াতাড়ি হোক আমাদের এই মেডিকেল টেকনোলজিস্টের যে পোস্টগুলো আছে সেগুলো ফিল আপ হোক, যাতে করে করোনা সহ অন্যান্য যে প্যাথোলজিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়। লোকবল ছাড়াও সংকট রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের, যে কারণে নমুনা সংরক্ষণ করাও যাচ্ছে না ঠিকমতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, জনবল সংকট নিরসনে আসলে এখন পর্যন্ত কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বা আদৌ উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আরেকটি বিষয় জানাবে, নমুনা পরীক্ষার যে পরিমাণ সময় লাগছে, এই সময়টি আসলে বেশি লাগার কারণ কি, লোকবল সংকট কিনা? যদি আমি প্রথমে বলি যে জনবল যে সংকটের যে সমাধান সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ মোট যে 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলায় কিন্তু টেকনোলজিস্ট মেডিকেল যে টেকনোলজিস্ট রয়েছে এখানে 14টি পদ রয়েছে, কিন্তু আছে মাত্র 3 জন। 11টি পদে দীর্ঘদিন খালি। তো এই নিয়ে যে লক্ষ্মীপুরে যে এখন যে করোনার যে ভয়াবহতা, সেই কারণে কিন্তু একদিকে নমুনা সংগ্রহ করতে কিন্তু অন্যদিকে যে পরীক্ষার যে মান নিয়েও কিন্তু অনেকে কষ্ট করেছেন। তাদের যেখানে স্থানীয় যারা রয়েছেন বা যে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যখন নমুনা দিতে যান তখন তারা আমাদেরকে অভিযোগ করে বলেছেন যে এই অদক্ষ এবং সঠিক যে মেডিকেল টেকনোলজিস না থাকার কারণে এই যে নমুনা সংগ্রহ করতে গিয়েও কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছেন এবং সঠিক রিপোর্ট পাওয়া যাচ্ছে না, এবং 1 থেকে 7 দিন 8 দিনও লেগে যায় অনেক ক্ষেত্রে। তো আমি এই বিষয়ে কিন্তু কথা বলেছি এখানকার চিকিৎসক আব্দুল গফফার জানিয়েছেন তারা ইতিমধ্যে একটি তালিকা দিয়েছেন এবং মন্ত্রণালয়ে পাঠাইছেন। দ্রুত যদি এখানে মেডিকেল টেকনোলজি না দেওয়া হয় তাহলে কিন্তু দিন দিনে যে করোনা যে ভয়াবহতা সেটি কোনোভাবে রোধ করা যাবে না, এবং দ্রুত এই যে মেডিকেল টেকনোলজি দেওয়ার জন্য তিনি অনুরোধ করছেন। পাশাপাশি অন্য যে প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সেক্ষেত্রে তারা ভাড়াই করে কিন্তু মেডিকেল টেকনোলজি নিয়ে সদর হাসপাতাল সহ অন্য যে করোনা যে আক্রান্ত রোগীদের বা নমুনা সংগ্রহ বাইরে যাচ্ছে, এক্ষেত্রে তাদের একদিকে সমস্যা হচ্ছে, অন্যদিকে পরীক্ষার মান নিয়ে তাদেরও কথা রয়েছে যে কষ্ট উঠেছে। আসলে কিন্তু লক্ষ্মীপুরে এখন পর্যন্ত 480 জন আক্রান্ত হয়েছেন এবং 10 জন মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 50 জনের মতো। আব্বাস হোসেন জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে। শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে চাপে আছেন অভিভাবকরা। তারা বলছেন করোনা দুর্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনেকের আর্থিক অবস্থাও ভালো নাই। এই পরিস্থিতিতে টিউশন ফি মওকুফের দাবি তাদের। শিক্ষা মন্ত্রণালয় টিউশন ফির বিষয়ে চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে। করোনার কারণে গত 18 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি না হওয়ায় 6 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটি। তবে বেশিরভাগ নামী শিক্ষা প্রতিষ্ঠানই টিউশন ফি আদায় করছে। অনেকে এই টিউশন ফি না দিতে পারলে জরিমানাও করছে বলে অভিযোগ অভিভাবকদের। এ অবস্থায় অভিভাবকরা বলছেন এখন বেসরকারি চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী সহ নানা পেশার মানুষের আর্থিক অবস্থা খারাপ। এ অবস্থায় তাদের পক্ষে টিউশন ফি দেয়া কষ্টকর। যারা ব্যবসায়ী বা নিম্ন শ্রেণী মানুষ আছে ওরা কিন্তু এখন খাওয়াটাই কষ্ট হচ্ছে, ওই তো এক্সট্রার একটা বাড়তি হয়ে যাচ্ছে এখন টিউশনি ফি বা অন্য খরচ। সেই সাথে বন্ধ থাকায় স্কুল কলেজের বিদ্যুৎ বিল সহ নানা বিল দিতে হচ্ছে না, তাই টিউশন ফি মওকুফ করার দাবি তাদের। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান হচ্ছে না, অতএব আমাদের সারা দেশের শিক্ষার্থীদের টিউশন ফি 6 মাসের মওকুফ করতে হবে। এদিকে শিক্ষকরা বলছেন টিউশন ফি না দিলে শিক্ষকদের বেতন দেয়া সম্ভব হবে না। স্কুলের ছাত্রদের টিউশন ফিতে কিন্তু আমরা একটা অংশ নেই যেখানে নিয়ে আমরা বেঁচে থাকি। সেটা যদি অভিভাবকরা বন্ধ করে দেয় তাহলে আমাদের দুঃখ দুর্দশার কোনো সীমা থাকবে না। যদিও অভিযোগ আছে অনেক নামী স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নিলেও শিক্ষকদের বেতন দিচ্ছে না। একদিকে অভিভাবকরা আছেন টিউশন ফি দেয়া নিয়ে সংকটে, অন্যদিকে শিক্ষকরা আছেন বেতন পাওয়া নিয়ে সংকটে। এ অবস্থায় সমাধানের পথ খুঁজতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে। সেক্ষেত্রে শিগগিরই এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। শিক্ষা মন্ত্রণালয় বলছে এ অবস্থায় সব মহলকে মানবিক আচরণ করতে হবে। টিউশন ফি না দিতে পারলে তাকে চাপ না দেওয়ার আহ্বান তাদের। সেই সাথে নন এমপিও শিক্ষকদের সহায়তা করা হবে বলছে মন্ত্রণালয়।
যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যেসব খরচ এই সময় হচ্ছে না সেই খরচের টাকা বাদ দিয়ে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব ছাড় দেয়া, নন এমপিও ভুক্ত শিক্ষকদেরকে যারা আমাদের ডেটাবেজে আসলে অন্তর্ভুক্ত আছে, আমরা চেষ্টা করছি তাদেরকে সাময়িক কিছুটা অন্তত সহযোগিতা করবার। এই সময় কোনো প্রতিষ্ঠান বিলম্ব ফি সহ অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর 9টি কবরস্থানে 5 মাসে দাফনের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। গত বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত দাফন হয়েছে 5,400, এবার হয়েছে 8,405 জনের। এর মধ্যে করোনায় মৃত 641 জন। কবরস্থানের তত্ত্বাবধায়করা বলছেন, করোনা সতর্কতায় দীর্ঘদিন যান চলাচল বন্ধ থাকায় ঢাকার বাইরে যেতে না পারায় এই কবরস্থানগুলোতে দাফন বেড়েছে। রায়ের বাজার কবরস্থান আলাদা করে দেওয়া হয়েছে করোনায় মৃতদের দাফনের জায়গা। জুনে এখানে দাফন হয়েছে 292 জন, এর মধ্যে করোনায় আক্রান্ত 148। এই কবরস্থানে করোনায় মৃতদের দাফন শুরু হয় 30 এপ্রিল থেকে, অর্থাৎ 1.5 মাসে কবর দেওয়া হয়েছে 443 জনকে। করোনা ছাড়া সাধারণ দাফনও বেড়েছে। গত বছরের মে মাসে রায়ের বাজার কবরস্থানে দাফন হয়েছিল 194 জনের, সেখানে এবার মে মাসে দাফন হয় 272 জন। এভারেজে এখন হয়তো 1-2টা বেশি এই সাধারণ দাফন। করোনা দাফন কতভাবে যা আসে প্রতিদিন 4টা 5টা 6টা 7টা 8টা যেটা সিলেক্ট হয় আসে ওটাই আমরা দাফন করি। রাজধানীর অন্যতম বড় কবরস্থান আজিমপুর। অধ্যাপক আনিসুজ্জামান সহ করোনায় আক্রান্ত বিশিষ্ট 5 ব্যক্তির দাফন হয়েছে এখানে। 2019 সালে 8,800 জনের কবর দেওয়া হলেও এবার প্রথম 5 মাসেই দাফন হয়েছে 4,200 জনের। দেশে যে মহামারী চলছে, আমাদের করোনা নামে যে ভাইরাস চলছে, এটার কারণে হতে পারে। আর এই যে লকডাউনের কারণে ঢাকার বাইরে লাশগুলো যেতে পারে নাই, যারাই মারা গেছে সবগুলো ঢাকাস্থ কবরস্থানেই দাফন হয়েছে। ঢাকা উত্তরের খিলগাঁও তালতলা কবরস্থান এবং রায়ের বাজার কবরস্থানে করোনায় মৃতদের দাফনের অনুমতি রয়েছে। এই 2 কবরস্থানে 100 দিনে 626 মরদেহের দাফন হয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত 15 বিশিষ্ট নাগরিকের দাফন হয়েছে আরও 3 কবরস্থানে। পরিসংখ্যান বলছে 5 মাসে ঢাকার 2 সিটিতে গত বছরের চেয়ে দাফনের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এর কারণ হিসেবে আমরা দেখছি যে একটা হচ্ছে কোভিড পেশেন্ট, দ্বিতীয়ত হচ্ছে লকডাউনের কারণে আপনার অনেক পেশেন্টকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না। তো এই দুটি কারণেই আসলে এই দাফন সংখ্যাটা বেড়েছে। কোভিডের ক্ষেত্রে দেখা যায় আত্মীয় স্বজনরা কেউ কবরস্থানে আসেন না, যার কারণে এই দায়িত্বটুকু সিটি কর্পোরেশনই বহন করছে। সমাজ কল্যাণ কর্মকর্তাদের ধারণা, লকডাউনে ঢাকার বাইরে মরদেহ নিতে না পারা এবং করোনার কারণেই ঢাকার কবরস্থানে দাফন বেড়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের 6 পৌরসভায় 11টি ওয়ার্ড এবং 3 উপজেলার 6টি ইউনিয়ন মঙ্গলবার সন্ধ্যা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া 2 পৌরসভার 4 ওয়ার্ড এবং 7 উপজেলার 13 ইউনিয়নকে ইয়েলো জোন ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে আরও জানাতে এখন যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, লকডাউন এলাকার আসলে কি ধরনের বিধিনিষেধ রয়েছে? খাদ্য চিকিৎসা সেবা এই বিষয়গুলো নিশ্চিত করার প্রস্তুতি আছে কিনা প্রশাসনের? আসলে গতকাল সন্ধ্যা থেকে যখন লকডাউন শুরু হয় তখন আমরা দেখেছি যে সেখানে প্রশাসনের শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুরুতে লকডাউন হয়েছিল এবং সেটি খুব সীমিত সময়ের জন্য। তারা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো সেখানে অবস্থান করে এবং সেখানে একটি বাস বেঁধে দিয়ে তারা চলে যায়। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে স্থানীয় যে সমস্ত যুবক বা তরুণ ছিল তারাই কিন্তু পরবর্তীতে সেখানে আরও বৃহৎ পরিসরে লকডাউন কার্যক্রম করে। কিন্তু গতকালকে সন্ধ্যা 6টার পর থেকে এখন প্রায় 9:30 বাজতে চললো, আমরা দেখেছি এই সময়ের ভেতরে প্রশাসনের কোনো কর্মকর্তাই এখানে ছিলেন না। এছাড়া পুলিশ প্রশাসনের কাউকেও কিন্তু আমরা এখানে দেখিনি। যে অঞ্চলটা যশোর শহরের 3 নম্বর ওয়ার্ড, যেটি ঘোপ এলাকা, সেই এলাকায় কিন্তু বেশ কয়েকটি ওষুধ কোম্পানির অফিস আছে, এছাড়া বিভিন্ন কোম্পানির গোডাউন সেখানে আছে। আমরা দেখেছি কিন্তু সেই অফিসগুলো লকডাউন জোনের ভেতরে যেগুলো আছে সেগুলো কিন্তু খোলা ছিল এবং সেই অবস্থাতেই কিন্তু আসলে এখনো পর্যন্ত কার্যক্রম চলছে। জিয়াউল হক জানাচ্ছিলেন যশোর থেকে। অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগের সুযোগ ব্যাংক খাতের জন্য বিপজ্জনক হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, আর্থিক ব্যবস্থাপনার বৈশ্বিক মানদণ্ডে পিছিয়ে যেতে পারে বাংলাদেশের ব্যাংকগুলো।
বাড়বে ব্যবসার খরচ। যদিও ব্যাংকাররা বলছেন করোনা পরবর্তী পরিস্থিতিতে অনেক দেশই এই সুযোগ দিচ্ছে। 10 লাখ টাকার বেশি লেনদেনের তথ্য জানাতে হয় কেন্দ্রীয় ব্যাংককে, যা ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট নামে পরিচিত। পাশাপাশি কোনো লেনদেন সন্দেহজনক হলে জানাতে হয় নিয়ন্ত্রক সংস্থাকে। অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তোলার ক্ষমতাও আছে ব্যাংকারদের। আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে এসব বিধান আছে দেশের ব্যাংকিং আইনে। তবে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সব শর্ত শিথিল করা হয়েছে। বাট এটা একটা মোরাল হ্যাজার্ড ডেফিনেটলি ক্রিয়েট করবে। বাট এটা শুধুমাত্র বাংলাদেশ না, আমি বলবো যে আপনি যদি ইন্ডিয়াতেও দেখেন এই ধরনের সুযোগ কিন্তু বিভিন্ন অনেক দেশে কিন্তু দিচ্ছে, যাতে করে সেই টাকাটা ফর্মাল সেক্টরে চলে আসে। বাট আনফরচুনেটলি আমরা আসলে তেমন পজিটিভ রেসপন্স ইন দ্য পাস্ট দেখিনি, এবছর কেমনটা হবে জানি। এতে বড় ধরনের ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। তারা জানান, অপ্রদর্শিত অর্থ ব্যাংকে বিনিয়োগের সুযোগ অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ নীতিমালার সাথে সাংঘর্ষিক। এর ফলে রেটিং কমে যেতে পারে দেশের ব্যাংকগুলোর, বেড়ে যাবে ব্যবসার খরচ। আবার এই সুযোগে আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে উপার্জিত অর্থ দেশের ব্যাংকে আসলে জরিমানার মুখে পড়তে পারে সংশ্লিষ্ট ব্যাংক। বাংলাদেশি ব্যাংকগুলোর যে রিস্ক রেটিং সেটা কিন্তু বেড়ে যাবে, বা রিস্ক ক্যাটাগরাইজেশন সেটা আরও এলিভেটেড হবে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমে। এর ফলে বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের ব্যাংকগুলোর সাথে যে ট্রানজ্যাকশন বা বিভিন্ন বাণিজ্য এবং যেমন এলসি এই ধরনের ট্রানজ্যাকশন করবে, সেখানে তারা অনেক বেশি রিস্ক প্রিমিয়াম চার্জ করবে, আগের চাইতে বেশি। ঝুঁকির বিষয়টি স্বীকার করছেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। এরকম একটা বিষয় 2011 সালে হয়েছিল। এনবিআর এর একটা এসআরও দাবি হয়েছিল যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে কোনো প্রশ্ন করা হবে না। তবে এটা তখন আবার এফএটিএফ এর যে ভলান্টারি ট্যাক্স এক্সেম্পশন যে কতগুলো শর্ত আছে, সেই শর্তের সাথে সাংঘর্ষিক হয়েছিল। পরে এটা আমাদের এপিজি তখন এটা টেক আপ করেছিল, যার ফলে আমাদেরকে কিন্তু সংশোধন করতে হয়েছিল। ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও কমেছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট বলছে, গত অর্থ বছরে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে $160 কোটি। মঙ্গলবার দুপুরে বিশ্বব্যাপী এই প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত বছর এফডিআই এসেছে $287 কোটি। সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বরাবরই পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে 2018 সালে এ খাতে হঠাৎ বড় ধরনের উত্থান দেখা যায়। আসে প্রায় $360 কোটি বিনিয়োগ, যা 2019-এ আবারও কমে যায়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাক-এর প্রতিবেদন বলছে, গত বছর দেশে এফডিআই এসেছে $160 কোটি, যা আগের বছরের চেয়ে প্রায় 56% কম। প্রতিবেদন বলছে, গত বছর দক্ষিণ এশিয়ায় এসেছে প্রায় $57 বিলিয়ন এফডিআই, যার $51 বিলিয়ন পেয়েছে ভারত। তবে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 2019-এ নিট এফডিআইয়ের পরিমাণ $287 কোটি। 2018 সালে যার পরিমাণ ছিল $361 কোটি 33 লাখ, অর্থাৎ এক বছরে এফডিআই $73 কোটি 93 লাখ বা 20% কম এসেছে। এ সময় সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে চীন থেকে, আর খাতভিত্তিক হিসেবে বেশি বিনিয়োগ এসেছে বিদ্যুতে। সাধারণত বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করে আংটাক। এবার কেন তথ্যের ভিন্নতা তৈরি হলো তার ব্যাখ্যা দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এই ইনফরমেশনটা কিন্তু আমরা কালেক্ট করি ফ্রম বাংলাদেশ ব্যাংক, বিকজ এফডিআই কিন্তু শুধুমাত্র ইসে আসে এমন না, কি বলে যে শুধু বিডার মাধ্যমে এফডিআই আসে এরকম তো না। আংটার তো রিপোর্ট প্রকাশ করে অন দি ইনফরমেশন রিসিভড। এখন এমন হতে পারে যে বাংলাদেশ ব্যাংক থেকে সময় মতো হয়তো এটা যায়নি, তারা ডাটা না নিয়ে কেন দেবে, এটাও যেমন একটা প্রশ্ন। তারপরে এরকম একটা ন্যাশনাল ইস্যুতে এই জাতীয় করাও ঠিক না, মিথ্যা তথ্য দেওয়াও ঠিক না। এদিকে বিশ্লেষকরা বলছেন, ব্যবসার পরিবেশ সহ নানা সমস্যার কারণে দেশে বিদেশি বিনিয়োগ তেমন বাড়ছে না। আগামী দিনের বিনিয়োগের ক্ষেত্রে বৈশ্বিক উৎপাদন চেইনে যুক্ত হবার ক্ষেত্রে আমাদের প্রস্তুতি আরও ব্যাপক ভিত্তিক হবার প্রয়োজন রয়েছে। আমাদের দেশের অবকাঠামোগত প্রস্তুতি করা বিদেশি বিনিয়োগকারীদের জন্য, দেশের ভোক্তা পর্যায়ে মানুষের কাজের সুযোগ, আয়ের সুযোগ এবং বিক্রির সুযোগ বাড়ানো, সেটি করা। আংটাক বলছে, করোনার কারণে এবছর বিদেশি বিনিয়োগ প্রবাহ আরও কমে যাবে।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় দৈনিক প্রাণহানি এক লাফে প্রায় দ্বিগুণ হয়েছে। আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় মারা গেছেন 6,500-এর বেশি মানুষ। এ নিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে 4,45,000, আক্রান্ত 82.5 লাখের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে, মারা গেছেন 2,000 জনের বেশি। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়ালো 11,000, নতুন শনাক্ত হয়েছেন আরও 11,000-এর বেশি। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল, সেখানে একদিনের মৃত্যু হয়েছে 1300-এর বেশি মানুষের। নতুন করে 37,000-এর বেশি শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 9,28,000। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও ফের বেড়েছে প্রাণহানি। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 846 জন মারা গেছেন, শনাক্ত হয়েছে 25,000। গত 2 দিনের যুক্তরাজ্যে মৃতের সংখ্যা 50-এর নিচে থাকলেও মঙ্গলবার সেখানে প্রাণ গেছে 233 জনের। এছাড়া 24 ঘন্টায় করোনায় মেক্সিকোতে 439, পেরুতে 196, রাশিয়া 193 ও পাকিস্তানে 110 জনের মৃত্যু হয়েছে। রাশিয়া একদিনে আক্রান্তের সংখ্যা 8,000-এর বেশি। লাদাখে চীন ভারতের সংঘর্ষে ভারতের এক কর্নেল সহ 20 সেনা সদস্য নিহত হয়েছেন। এদিকে চীনের 43 সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। গলওয়ান উপত্যকায় সোমবার দুই পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠকের পর সংঘর্ষের ঘটনা ঘটে। সীমান্ত প্রশ্নে চীন ভারত টানাপোড়েন দীর্ঘদিনের। 2017 সালের জুনে দোকলাম সীমানায় চীন সড়ক নির্মাণ শুরু করলে তাতে বাধা দেয় দিল্লি। সে সময় নতুন করে দেখা দেয় উত্তেজনা। সিকিমে বেশ কয়েকটি ভারতীয় সেনা ঘাঁটি গুঁড়িয়ে দেয় চীন। শুরু হয় দুপক্ষের পাল্টাপাল্টি সেনা মোতায়েন, মহড়া ও সংঘর্ষ। কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে সাময়িক ঠান্ডা হয় দুই পক্ষ, কিন্তু এরপর থেকেই উত্তেজনা দেখা দেয় দুই দেশের সীমান্তে। আবারও পরিস্থিতির অবনতি হয়েছে চীন ভারত সীমান্তে। 9 মে লাদাখে ভারতের একটি টহলকারী দলের সেনা সদস্যের সঙ্গে সংঘর্ষে জড়ায় চীনা সেনারা। ভারত অভিযোগ করেছে সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে চীন সেনারা। জবাবে সেখানে মোতায়েন হয় ভারতীয় সেনা। এ নিয়ে দফায় দফায় চলছে আলোচনা। সোমবার বিরোধ নিরসনে বৈঠকে বসে দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা, কিন্তু রাতেই ঘটে সংঘর্ষ। ভারতীয় সেনাবাহিনীর দাবি, লাদাখের গলওয়ান উপত্যকায় সংঘর্ষে ঘটেছে প্রাণহানির ঘটনা। তবে এজন্য ভারতকেই দায়ী করেছে চীন। বেইজিংয়ের দাবি, কোনো উস্কানি ছাড়াই সীমান্ত অতিক্রম করে চীনা সেনাদের উপর হামলা চালায় ভারতীয় সেনারা। সীমান্ত উত্তেজনা নিরসনে চীন ভারতের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চলছে। 6 জুন সীমান্তে দায়িত্বে থাকা সেনাদের মধ্যে বৈঠকের পর ঐক্যে পৌঁছায় দুই দেশ। তবে 15 জুনের ঘটনায় আমরা স্তব্ধ। দুই পক্ষের ঐক্য লঙ্ঘন করেছে ভারতীয় সেনারা। দুইবার অবৈধভাবে সীমান্তে ঢুকে পড়ে আর চীনা সেনাদের উপর হামলা চালায়, যার ফলে সীমান্তে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। মের শেষ দিকে ভারত ও চীনের মধ্যে বিরোধ নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাব খারিজ করেছে দুই পক্ষই। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 100 দিন স্থগিত থাকার পর আবার সময় মাঠের লড়াইয়ে ইপিএলে আজ প্রথম দিনে মুখোমুখি হবে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। শিরোপা দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সিটিজেনদের। দিনের আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেড লড়বে অ্যাস্টন ভিলার বিপক্ষে। 10 মার্চ কিং পাওয়ার স্টেডিয়াম, অ্যাস্টন ভিলার বিপক্ষে লেস্টারের গোল উৎসবের পরই কালো ছায়া মহামারীর। 100 দিনের বিরতির পর আবার ফুটবলের জন্য অপেক্ষা ইংলিশ প্রিমিয়ার লিগে। করোনার প্রকোপ পুরো নিয়ন্ত্রণে আসেনি, শঙ্কা আছে দ্বিতীয় ওয়েভের। এর মাঝেই ফুটবল দিয়ে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা রুদ্ধদ্বার ইতিহাদের। দুই জায়ান্টের লড়াইয়ে প্রত্যাশা শৈলী আর আভিজাত্যের। সে উত্তাপ আপাতত সরাসরি অনুভবের সুযোগ পাচ্ছে না দর্শকেরা। লিগ স্থগিতের আগে দুর্দান্ত গতিতে এগোচ্ছিল লিভারপুল। 29 ম্যাচে 27 জয়, শিরোপাটা বেশ নাগালের মাঝেই। প্রত্যাবর্তনের পর দরকার আর মাত্র 2টি জয়। কাগজে কলমে কাজ আরও এগিয়ে যাবে প্রথম ম্যাচে সিটিজেনরা হেরে গেলে। শীর্ষ দু দলের পয়েন্টের ব্যবধান আপাতত 25-এর, কিন্তু হেরে গেলে শিরোপার দৌড় থেকে ছিটকে যাবে গার্দিওলা শিষ্যরা। লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াই গার্দিওলা ও তার সাবেক সহকারী মিকেল আর্তেতার মাঝে। Nicest person I ever met, so
মিকেল আর্তেতার সঙ্গে দেখা হবে। আমি খুব খুশি। ও সিটিজেনদের সম্পর্কে খুব ভালো জানে। তবে দিন শেষে গুরুত্বপূর্ণ খেলার মাঠের পারফরম্যান্স। বিরতির পর অনেক পরিবর্তন আসছে নিয়মে, সেগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে খেলায় দ্রুত মনোনিবেশ করতে হবে। বাকি সবকিছুর মতো দ্বিতীয় পর্বেও আধিপত্য থাকবে কোভিড-19-এর সংক্রমণ এড়াতে কড়াকড়ি আইনে। এক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে বুন্দেসলিগার দেখানো পথ। দর্শক শূন্য মাঠে খেলোয়াড় ম্যাচ অফিসিয়াল ও অন্যান্য সব মিলিয়ে উপস্থিত থাকবেন 300 জন। প্রতিটি ম্যাচের আগে নিজস্ব ট্রেনিং গ্রাউন্ডে কোভিড-19 পরীক্ষা করা হবে ফুটবলারদের। আলাদাভাবে মাঠে প্রবেশ করবে দলগুলো। থাকবে না বল বয়, সুযোগ নেই হ্যান্ডশেকের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।